লাংসের ক্ষেত্রে আমরা শুরু করব যে টাইডাল ভলিউম হচ্ছে গিয়ে 500 ml। ইন্সপায়ারটরি রিজার্ভ ভলিউম মানে আমি একেবারে টাইনা সর্বোচ্চ যতটুকু বাতাস নিতে পারবো এটা হচ্ছে 3000 ml। এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম মানে টাইনা নেওয়ার নর্মাল টাইডাল ভলিউম নেওয়ার পরও টাইনা আমি যতটুকু বের করতে পারবো সেটা হচ্ছে এক্সপায়ারটরি রিজার্ভ ভলিউম। এটা হচ্ছে কি অ্যাবাউট 1100 ml। আর রেসিডুয়াল ভলিউম হচ্ছে যেটা আমাদের আলটিমেটলি লাংয়ের মধ্যে থাকে, যেটা কোনোভাবে আমি ঠাইসা মাইসা বের করতে পারবো না, এটা হচ্ছে অ্যাবাউট 1200 ml। তাইলে ইন্সপায়ারটরি ক্যাপাসিটি মানে হচ্ছে টাইডাল ভলিউম এবং হচ্ছে ইন্সপায়ারটরি রিজার্ভ ভলিউম। মানে এই যে আমাদের টাইডাল ভলিউম হইলো তার সাথে টাইনা যতটুকু নিতে পারবো ইন্সপায়ারটরি রিজার্ভ ভলিউম, তার মানে হচ্ছে আমাদের এই 500 যোগ আমাদের 3000, তার মানে হচ্ছে এই 3500 হবে হচ্ছে ইন্সপায়ারটরি ক্যাপাসিটি সর্বোচ্চ আমি নিতে পারবো। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, আচ্ছা ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি মানে হচ্ছে আমাদের এক্সপায়ারটরি রিজার্ভ ভলিউম এবং একেবারে হচ্ছে রেসিডুয়াল ভলিউম। আচ্ছা তার মানে হচ্ছে ভলিউম অফ দ্য এয়ার দ্যাট রিমেন ইন দ্য লাং আফটার এন্ড অফ দ্য নর্মাল টাইডাল এক্সপাইরেশন। মানে আমি একটা নর্মাল নিঃশ্বাস ছাড়লাম, এরপরে যতটুকু বাতাস আমার ফুসফুসের মধ্যে আছে, মানে যেটা হচ্ছে আমাদের এক্সপায়ারটরি রিজার্ভ ভলিউম 2000 ml, ঠিক আছে। এক্সপায়ারটরি রিজার্ভ ভলিউম তার সাথে হচ্ছে যোগ হবে হচ্ছে আমাদের রেসিডুয়াল ভলিউম। তো এক্সপায়ারটরি রিজার্ভ ভলিউম ছিল নর্মালি হচ্ছে 1100 ml, তার সাথে হচ্ছে যুক্ত হবে 1200 ml রেসিডুয়াল ভলিউম, দুইটা মিলে হবে হচ্ছে গিয়ে আমাদের 2300 ml, যেটা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। দেন হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। Vital capacity হচ্ছে is the maximum volume of the air that a person can expire forcefully after forceful inspiration। মানে সর্বোচ্চ যতটুকু বাতাস আমি ছাড়তে পারবো এটা হচ্ছে 4600 ml। তার মানে আমি একেবারে হচ্ছে গিয়ে টাইডাল ভলিউমও ছাড়বো, ইন্সপায়ারটরি রিজার্ভ ভলিউমটা ছাড়বো, এক্সপায়ারটরি রিজার্ভ ভলিউম ছাড়বো। তার মানে হচ্ছে আমাদের আলটিমেটলি 500 যোগ 3000 যোগ হচ্ছে 1100, তাহলে 500 যোগ 3000 3500, তার সাথে হচ্ছে 1100 মিলে যোগ হবে হচ্ছে 4600 ml। আর টোটাল লাং ক্যাপাসিটি হচ্ছে গিয়ে আমাদের টোটাল লাংয়ের মধ্যে যতটুকু আছে তার মানে হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, তার মানে হচ্ছে সর্বোচ্চ ফোর্সফুল যতটুকু হচ্ছে গিয়ে একজন মানুষ দম ছাড়তে পারবে, তার সাথে হচ্ছে রেসিডুয়াল ভলিউম, দুইটা মিলে হয় হচ্ছে গিয়ে 5800 ml। এটা হচ্ছে গিয়ে আমাদের পালমোনারি ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি। আচ্ছা দুইটা টার্ম একটু শিখে নিই, সেটা হচ্ছে আমাদের টার্মিনাল ব্রোঙ্কিউলের উপরে পার্মানেন্ট ডিস্ট্রাকশন ব্রোঙ্কা এবং হচ্ছে ব্রোঙ্কিউলের হচ্ছে ডাইলেটেশন যদি হয় তখন সেটাকে আমরা বলবো ব্রোঙ্কিয়েকটেসিস। মানে টার্মিনাল ব্রোঙ্কিউলের উপরে যে নালী আছে সেটাতে পার্মানেন্টলি হচ্ছে ডাইলেটেড হয়ে যায়। আর রেসপিরেটরি ব্রোঙ্কিউল থেকে একেবারে হচ্ছে টার্মিনাল ব্রোঙ্কিউলের নিচ থেকে পর্যন্ত রেসপিরেটরি ব্রোঙ্কিউল থেকে নিচে যা আছে সব কিছু মিলে যদি ডাইলেটেশন হয় এবং ডিস্ট্রাকশন হয় সেটাকে আমরা বলবো এমফাইসিমা। আচ্ছা এখন আমরা জানবো লাং ফাংশন টেস্ট কী কী আছে। একটা হচ্ছে ফোর্স এক্সপায়ারটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড, এটা আমরা জানি। ভাইটাল ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি, পিক্স এক্সপায়ারটরি ফ্লো রেট, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এটাও আমরা জানি। আচ্ছা এছাড়া হচ্ছে মেজারমেন্ট অফ লাং কমপ্লায়েন্স, ব্রোঙ্কোগ্রাফি, ভেন্টিলেশন পারফিউশন রেশিও, এয়ারওয়ে রেজিস্ট্যান্স টেস্ট, এয়ারওয়ে কতটুকু রেজিস্ট্যান্স দিতে পারে, এবং হচ্ছে আমাদের নিউমোগ্রাফ এবং টেস্ট ইনভলভিং ইন ডিফিউজিং ক্যাপাসিটি অফ দ্য ব্লাড গ্যাস অ্যানালাইজার। আচ্ছা এখন লাংয়ের মধ্যে ডিজিজেস দুই রকম, একটা হচ্ছে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ। অবস্ট্রাকটিভ মানে হচ্ছে এয়ারওয়ে রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে, মানে বাতাস বের হইতে সমস্যা হবে, এবং পিক এক্সপ্লাটরি ফ্লো রেটটা হচ্ছে কমে যাবে। আর যেটা হচ্ছে রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ, সেখানে হচ্ছে রিকয়েল টেন্ডেন্সি অফ দ্য লাং হচ্ছে বেড়ে যাবে, যার ফলে হচ্ছে অল ভলিউম অ্যান্ড ক্যাপাসিটি হচ্ছে কমে যাবে, তার মানে লাং ছোট হয়ে গেছে। এটি হচ্ছে রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ। আচ্ছা এখন অবস্ট্রাকটিভের ক্ষেত্রে এক নাম্বার হচ্ছে কি আমাদের ব্রোঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, যেটার মধ্যে আমাদের ক্রনিক ব্রোঙ্কাইটিস আছে, ক্রনিক ব্রোঙ্কাইটিস। আচ্ছা মানে যেটা আমরা দেখলাম এখানে হচ্ছে অ্যাবনর্মাল ডাইলেটেশন হয়ে গেছে টার্মিনাল ব্রোঙ্কিওল, আর তার সাথে আছে হচ্ছে গিয়ে আমাদের এমফাইসিমা, তার মানে হচ্ছে আলটিমেটলি নিচের দিকের যে এয়ার স্যাকগুলো আছে সেগুলো হচ্ছে ডাইলেটেশন হয়ে গেছে। ওকে, আর যদি আমাদের রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ ধরি তখন সেখানে আমরা বলবো পালমোনারি ফাইব্রোসিস হয়ে গেছে, ছোট হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের ডিফিউজ প্যারেনকাইমা লাং ডিজিজ, সার্কয়েডোসিস, এই ক্ষেত্রে লাং ছোট হয়ে যাবে। এছাড়াও হচ্ছে আমাদের ড্রাগ যদি খায় সে, যেমন হচ্ছে মেথোট্রেক্সেট খায় এবং চেস্ট ওয়ালে যদি কোনো ডিফর্মিটি হলো লাং ছোট হয়ে গেল, তাহলে কী সমস্যা হবে? আচ্ছা তাইলে আমরা বলবো ফোর্স এক্সপায়ারটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড অ্যাজমাতে কমবে,
ক্রনিক ব্রোঙ্কাইটিস এবং এমফাইসিমা মানে সিওপিডিতে কমবে, কিন্তু পালমোনারি ফাইব্রোসিসে কিন্তু অত বেশি কমবে না, কারণ সে যা নিতে পারে তাই ঠুস করে ছাড়তে পারে। ভাইটাল ক্যাপাসিটিও হচ্ছে গিয়ে যেটা আমরা দেখলাম যে 4600 ml, ঠিক আছে, ম্যাক্সিমাম ভলিউম অফ দ্য এয়ার দ্যাট এ পার্সন ক্যান এক্সপায়ার ফোর্সফুলি আফটার ফোর্সফুল ইন্সপায়ারেশন, মানে আমাকে ছাড়তে হবে। তো আমি তো ভাইটাল ক্যাপাসিটিতে আমাকে ছাড়তে হবে, কিন্তু অ্যাজমার ক্ষেত্রে আমি ছাড়তে পারবো না, ক্রনিক ব্রোঙ্কাইটিসের ক্ষেত্রে পারবো না, এমফাইসিমার ক্ষেত্রে পারবো না, আর পালমোনারি ফাইব্রোসিসের ক্ষেত্রে তো অনেক কমে যাবে কারণ আমার লাং হয়ে গেছে ছোট। আচ্ছা, ফোর্স এক্সপায়ারেটের ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড, আরেকটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। এগুলা হচ্ছে অ্যাজমা সিওপিডিতে কমবে, কিন্তু আমাদের এই পালমোনারি ফাইব্রোসিসে নর্মালও থাকতে পারে, বাড়তেও পারে। আচ্ছা, দেন আমরা হচ্ছে এখানে চলে আসবো হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। অ্যাজমাতে হচ্ছে গিয়ে বাড়তে পারে, ক্রনিক ব্রোঙ্কাইটিসের মধ্যে বাড়তে পারে, এমফাইসিমার মতো বাড়তে পারে যেহেতু এটা ডাইলিটেশন হয়ে গেছে, কিন্তু পালমোনারি ফাইব্রোসিসে কিন্তু এটা কমে যাবে। আচ্ছা, আর রেসিডুয়াল ভলিউম অ্যাজমাতে হচ্ছে বাড়তে পারে বা নর্মাল থাকতে পারে, ক্রনিক ব্রোঙ্কাইটিসে বাড়বে যেহেতু ডাইলিটেশন আছে, এমফাইসিমার ক্ষেত্রে বাড়বে, কিন্তু পালমোনারি ফাইব্রোসিসের ক্ষেত্রে কমবে। তো আমরা এতটুকু মনে রাখি, পালমোনারি ফাইব্রোসিসের মূল কথা হচ্ছে লাং হয়ে গেছে ছোট। আচ্ছা, আমরা আবারও বলে দিই, ইন্সপায়ারটরি ক্যাপাসিটি মানে সর্বোচ্চ নিল আর কি নর্মালি। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি মানে হচ্ছে লাংসের মধ্যে সর্বোচ্চ যতটুকু রইতে পারবে। আচ্ছা, ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম দেয়ার দ্যাট পার্সন ক্যান ফোর্সফুলি এক্সপায়ার, যেটা ভাইটাল ক্যাপাসিটি মানেই ছাড়তে হবে, ভাইটাল ক্যাপাসিটি মানে ছাড়তে হবে 4600, আর টোটাল লাইন ক্যাপাসিটি 5800। আচ্ছা, নর্মালি এটা হচ্ছে গিয়ে আমাদের FeV1 বাই FVC থাকে হচ্ছে গিয়ে অ্যাবাউট 80%-এর মতো, কেননা আমাদের যদি আমরা ধরে নিই ফোর্স এক্সপায়ারেটের ভলিউম ফার্স্ট সেকেন্ড 3600 ml হয়, আর তার সাথে হচ্ছে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে 4600, তাইলে আলটিমেটলি সেখান থেকে 80%-ই আসে। আচ্ছা, ডেড স্পেস আছে দুইটা, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস আর একটা হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। আচ্ছা, এটা হচ্ছে রেসপাইরেটরি ট্র্যাক্ট থেকে বা নোজ থেকে হচ্ছে টার্মিনাল ব্রোঙ্কিউল পর্যন্ত, সেখানে কোনো গ্যাসেস এক্সচেঞ্জ হয় না, সেটাকে আমরা বলবো অ্যানাটমিক্যাল ডেড স্পেস। আর ফিজিওলজিক্যাল ডেড স্পেস, আচ্ছা, রেসপিরেটরি ব্রোঙ্কিউলের পরও কিছু অ্যালভিওলাই থাকে যেখানে হচ্ছে গিয়ে আলটিমেটলি হচ্ছে আমাদের গ্যাস এক্সচেঞ্জ হয় না, ডেড স্পেস থাকে, সেগুলোকে আমরা বলবো ফিজিওলজিক্যাল ডেড স্পেস। অ্যাকচুয়ালি ভেতরে যে অংশগুলোর মধ্যে হয় না সেগুলো হচ্ছে অ্যালভিওলার ডেড স্পেস। ফিজিওলজিক্যাল ডেড স্পেস হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস প্লাস হচ্ছে অ্যালভিওলার ডেড স্পেস, অ্যালভিওলার ডেড স্পেস। আচ্ছা, মেকানিজম অফ রেসপিরেশনের ক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে আমাদের ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার থাকে -1 সেন্টিমিটার অফ ওয়াটার, -1 সেন্টিমিটার অফ ওয়াটার, আর বাহিরে হচ্ছে গিয়ে থাকে হচ্ছে +1 সেন্টিমিটার অফ ওয়াটার, +1 সেন্টিমিটার অফ ওয়াটার। এবং এখানে সাহায্য করে ফ্রেনিক নার্ভ এবং হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল নার্ভ, ফ্রেনিক নার্ভ এবং হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল নার্ভ, এবং হচ্ছে আমাদের এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, ইলাভেশন অফ দ্য রিবস এবং ইনক্রিজড অ্যান্টেরিয়র পোস্টার এবং ট্রান্সভার্স ডায়ামিটার দিয়ে আলটিমেটলি ভেতরে বাতাস ঢুকে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা মনে রাখবো, যখন চেস্ট ওয়াল এক্সপ্যানশন হয় তখন ইন্ট্রাথোরাসিক ভলিউমটা বেড়ে যায়, যার কারণে সেখানে নেগেটিভ প্রেশার তৈরি হবে। তো প্লুরার মধ্যে ইন্ট্রাপ্লুরাল প্রেশারটা হবে -5 টু -7.5 সেন্টিমিটার অফ ওয়াটার, আর ইন্ট্রাঅ্যালভিউলার প্রেশার যেটা আছে সেটা হচ্ছে 0 থেকে -1 সেন্টিমিটার অফ ওয়াটার হয়, যার কারণে আলটিমেটলি প্লুরার ভেতরে হচ্ছে বাতাসটা ঢোকে আর কি। আচ্ছা, এখন ইন্সপাইরেশনের সময় ডায়াফ্রাম নিচের দিকে নামতেছে, চেস্ট ওয়ালের ডায়ামিটার বাড়তেছে, সেখান থেকে ফল অফ ইন্ট্রাথোরাসিক প্রেশার এবং হচ্ছে প্রমোশন অফ দ্য ভেনাস ফ্লো ইন দ্য চেস্ট, ভেইন দিয়ে আলটিমেটলি ব্লাড বেশি করে আসবে এবং ইনক্রিজ দ্য ফ্লো অফ দ্য ব্লাড থ্রু দ্য রাইট হার্ট, রাইট হার্টের মধ্যে ব্লাড আসবে, দের ইজ ইনক্রিজ ইন দ্য পালমোনারি ভাস্কুলার বেড, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স অফ দ্য পালমোনারি ভাস্কুলার বেড, দেয়ার ইজ রিডাকশন অফ দ্য ফ্লো অফ দ্য ব্লাড ইন্টু দ্য লেফট হার্ট, এবং হচ্ছে লেফট হার্টে ব্লাড হচ্ছে কম যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা মনে রাখবো, যখন আমরা দম টানতেছি বা ইন্সপাইরেশনের সময় ব্লাড ফ্লো কই বাড়ে, রাইট হার্টে বাড়ে, এবং হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে লাংয়ের মধ্যে বাড়ে। তার মানে হচ্ছে ইন্সপাইরেশনের ব্লাড ফ্লো বাড়ে হচ্ছে রাইট হার্টে এবং লাংয়ের মধ্যে, আর এক্সপাইরেশনের সময় ব্লাড ফ্লো বাড়ে হচ্ছে লেফট হার্টের মধ্যে, কেননা ডায়াফ্রাম চাপ দেয় তখন লেফট হার্টে আমাদের হচ্ছে ব্লাড ফ্লো বাড়ে, এবং সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে হচ্ছে ব্লাড ফ্লো বাড়ে, যেহেতু ডায়াফ্রাম উপরের দিকে চাপ দেয়, চাইপা সব রক্তকে সব দিকে ছড়ায় দেয়। আচ্ছা, ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশনের সময় কিছু কাহিনী হয়, যেমন জুগুলার ভেনাস প্রেশার ইন্সপাইরেশনের সময় কমে যায়, এক্সপাইরেশনের সময় বেড়ে যায়। ব্লাড প্রেশার
ইন্সপাইরেশনের সময় ফল করে আপ টু 10 মিলিমিটার অফ মার্কারি, কিন্তু এক্সপাইরেশনের সময় বেড়ে যায়। দেন হচ্ছে হার্ট রেট, ইন্সপাইরেশনের সময় অ্যাক্সিলারেট করে, এক্সপাইরেশনের সময় স্লো হয়ে যায়। এবং সেকেন্ড হার্ট সাউন্ড, এটা যখন ইন্সপাইরেশন হবে তখন কিন্তু স্প্লিট হবে। সেকেন্ড হার্ট সাউন্ড ইন্সপাইরেশনের সময় স্প্লিট হয়, কিন্তু এক্সপাইরেশনের সময় সেটা ফিউজ অবস্থায় থাকে। দুইটা কথা মনে রাখে, একটা হচ্ছে পালসাস প্যারাডক্সাস আর একটা হচ্ছে কুসমাউস সাইন। আচ্ছা, ইন্সপাইরেশনের সময় ব্লাড প্রেশার হচ্ছে 10 মিলিমিটার পর্যন্ত কমতে পারে, কিন্তু যদি দেখা যায় এটা 10 মিলিমিটারের বেশি কমে গেছে তখন সেটাকে আমরা বলবো পালসাস প্যারাডক্সাস। আর কুসমাউস সাইন হচ্ছে জেভিপি ইন্সপাইরেশনের সময় কমার কথা, কিন্তু যদি না কমে বাড়ে তখন সেটাকে আমরা বলবো কুসমাউস সাইন। যেমন হচ্ছে ক্রনিক কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, ক্রনিক কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসে আমরা পাবো হচ্ছে কুসমাউস সাইন। আচ্ছা, দেন আমরা একটু জানবো রেসপিরেটরি মেমব্রেনের মধ্যে মোটামুটি 6টা লেয়ার আছে। আচ্ছা, প্রথমে এটা হচ্ছে অ্যালভিওলাস আর এটা হচ্ছে আমাদের ক্যাপিলারি। তো অ্যালভিওলাসের মধ্যে আছে হচ্ছে ফ্লুইড অ্যান্ড সারফেক্টেন্ট লেয়ার, 1 নাম্বার গেল। দেন হচ্ছে অ্যালভিওলার এপিথেলিয়াম, অ্যালভিওলার এপিথেলিয়াম। দেন অ্যালভিওলার বা এটা হচ্ছে আমাদের এপিথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন, এপিথেলিয়াল বেসমেন্ট গেল। ওকে, দেন হচ্ছে গিয়ে দুইটার মাঝখানে হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস আছে। দেন ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন এবং হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। তো এর মাধ্যমে হচ্ছে কি আলটিমেটলি গ্যাস এক্সচেঞ্জ হয়। আচ্ছা, এখন কোন কোন ফ্যাক্টর হচ্ছে আমাদের গ্যাস এক্সচেঞ্জকে হচ্ছে প্রভাবিত করে? থিকনেস অফ দ্য মেমব্রেন ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিফিউশন, যত মোটা হবে তত কম এক্সচেঞ্জ হবে। সারফেস এরিয়া অফ দ্য মেমব্রেন যত বাড়বে আমাদের গ্যাস এক্সচেঞ্জ তত বেশি হবে। ডিফিউশন কোএফিসিয়েন্ট যত বাড়বে আমাদের গ্যাস এক্সচেঞ্জ তত বেশি হবে। পার্শিয়াল প্রেশার ডিফারেন্স বিটুইন দ্য টু সাইডস অফ দ্য মেমব্রেন, প্রেশার ডিফারেন্স যত বেশি হবে গ্যাস এক্সচেঞ্জ তত বাড়বে। আর ইনভার্সলি রিলেটেড, থিকনেস অফ দ্য মেমব্রেন বাড়লে গ্যাস এক্সচেঞ্জ কমবে। মলিকুলার ওয়েট অফ দ্য গ্যাস, মলিকুলার ওয়েট অফ দ্য গ্যাস যদি বাড়ে তাহলেও হচ্ছে আমাদের এক্সচেঞ্জ কমবে। আচ্ছা, এখন হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের পরিমাণ, যেমন হচ্ছে আমাদের অ্যালভিওলাসে থাকে 104 মিলিমিটার মার্কারি, সেখান থেকে হচ্ছে আমাদের আর্টেরিয়াল এন্ডে গেল 95, ভেনাস এন্ডে গেল 40 মিলিমিটার মার্কারি। আলটিমেটলি ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে আসলো, সেখানেও 40, কিন্তু সেলের মধ্যে গিয়ে হয় হচ্ছে 23 মিলিমিটার মার্কারি। তার মানে 104, 95, 40, 40, 23। আর পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, এটার ক্ষেত্রে পার্থক্য খুব একটা বেশি হয় না। সেলের মধ্যে দেখা যায় হচ্ছে 46 মিলিমিটার মার্কারি থাকে, সেটা ইন্টারস্টিশিয়াল স্পেস এসে 45 হয়, ভেনাস এন্ডে হচ্ছে 45ই থাকে। আলটিমেটলি এটা আর্টেরিয়াল এন্ডে আস্তে আস্তে কিছুটা অক্সিজেনেটেড ব্লাড এটার সাথে মিশে 40 পর্যন্ত হয় এবং এটা আলটিমেটলি 40 মিলিমিটার মার্কারি হয়ে শরীর থেকে বের হয়ে যায়। আচ্ছা, আমরা জানবো হচ্ছে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন ইন্টু ব্লাড, এটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন যৌগ হয় 97%, আর আরেকটা হচ্ছে গিয়ে ডিজলভ স্টেটের হচ্ছে গিয়ে 3%। আচ্ছা, 3% অক্সিজেন যেটা আছে সেটা ডিজলভ হয় হচ্ছে গিয়ে আমাদের পানির সাথে প্লাজমার পানির সাথে হচ্ছে গিয়ে ডিজলভ হয়ে যায়। আর অক্সি হিমোগ্লোবিন যে যৌগটা আছে সেখানে হচ্ছে 4 অক্সিজেন মলিকুল বাইন্ড রিভার্সলি উইথ 4 আয়রন অ্যাটমস। আচ্ছা, এবং 97% ভাবে হচ্ছে এভাবে চলে যায়। জেনে রাখি হিমোগ্লোবিনের 4টে ইউনিটের সাথে অক্সিজেনের বাইন্ডিং অ্যাফিনিটি সবচেয়ে বেশি, 4th ইউনিটের সাথে অ্যাফিনিটি সবচেয়ে বেশি। আচ্ছা, 1 গ্রাম হিমোগ্লোবিন বাইন্ড করে 1.34 ml অক্সিজেনের সাথে। 1 গ্রাম হিমোগ্লোবিন বাইন্ড করে কত গ্রাম অক্সিজেনের সাথে? 1.34। 100 ml অফ ব্লাড কন্টেন 20 ml অফ অক্সিজেন, বা হচ্ছে 15 গ্রাম হিমোগ্লোবিন। কেননা 100 ml ব্লাডের মধ্যে যেহেতু 20 ml অক্সিজেন আছে, 20 ml অক্সিজেন আছে, তাহলে সেখানে হিমোগ্লোবিন থাকবে হচ্ছে কি আমাদের 15 গ্রাম। আচ্ছা, আর ইন আর্টেরিয়াল ব্লাড পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 95 মিলিমিটার মার্কারি, হিমোগ্লোবিন স্যাচুরেশন অফ অক্সিজেন উইথ 97%। ইন ভেনাস এন্ড অফ দ্য ব্লাড যেখানে 40 মিলিমিটার থাকে, সেখানে হচ্ছে হিমোগ্লোবিন স্যাচুরেশন থাকে অক্সিজেনের সাথে কিন্তু 75%। এটা একটু খেয়াল রাখবো, 75% স্যাচুরেশন থাকে। দেন আমরা বলবো কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, এটা হচ্ছে আমাদের 3টে উপায় হতে পারে। 1 নাম্বার আমরা বলবো ডিজলভ স্টেট, মাত্র 7%, যেখানে আমাদের ডিজলভ স্টেটে ছিল অক্সিজেন হচ্ছে কি আমাদের 3%, আর এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 7% গেল। আচ্ছা, ইন দ্য ফর্ম অফ বাইকার্বনেট, সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড থাকে বাইকার্বনেট 70%, আর হচ্ছে কার্বামিনো কম্পাউন্ড হিসেবে থাকে হচ্ছে 23%, কার্বামিনো কম্পাউন্ড 23%। আচ্ছা, এখন যে বাইকার্বনেট ফর্মে 70% থাকে সেটা হচ্ছে আমাদের পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে থাকে আরবিসিতে। মনে রাখবো যে আরবিসির মধ্যে পটাশিয়াম বেশি, তাই হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে থাকবে আরবিসিতে।
আর সোডিয়াম বাইকার্বনেট হিসেবে থাকবে প্লাজমা। প্লাজমার মধ্যে প্রচুর লবণ আছে, সোডিয়াম বাইকার্বনেট হিসেবে থাকবে হচ্ছে আমাদের প্লাজমার মধ্যে। আচ্ছা, কম্বিনেশন উইথ হিমোগ্লোবিন এবং প্লাজমা প্রোটিন, এটা হচ্ছে কার্বামিনো কম্পাউন্ড। হিমোগ্লোবিনের সাথেও সে কিছুটা থাকে কার্বন ডাইঅক্সাইড, প্লাজমা প্রোটিনের সাথেও থাকে, সেটাকে আমরা বলবো কার্বামিনো কম্পাউন্ড 23%। আচ্ছা, কার্বামিনো হিমোগ্লোবিন ইন আরবিসি, কার্বামিনো প্রোটিন ইন দ্য আরবিসি অ্যান্ড প্লাজমা। তার মানে কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে থাকে আরবিসির মধ্যে, আর কার্বামিনো প্রোটিন এটা হচ্ছে আরবিসির মধ্যে এবং প্লাজমামিনোর মধ্যে থাকে। তার মানে কার্বন ডাইঅক্সাইড 7%, এটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে থাকে হচ্ছে গিয়ে 23% এবং হচ্ছে বাইকার্বনেট হিসেবে 70% থাকে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড সবসময় কার্বো অ্যামিনো কম্পাউন্ড তৈরি করে। কার্বো অ্যামিনো কম্পাউন্ড, কার্বক্সি হিমোগ্লোবিন বলে কিন্তু কিছু নাই, মাথায় রাখিও। আচ্ছা, হালকা করে একটু মনে রাখি, ফেট অফ কার্বন ডাইঅক্সাইড ইন ব্লাড, এটা প্লাজমার মধ্যে কি করে, ডিজলভ থাকে। ফর্মেশন অফ কার্বামিনো কম্পাউন্ড, প্লাজমার মধ্যেই সম্ভব এবং হচ্ছে প্লাজমা প্রোটিনের সাথে কার্বা অ্যামিনো হচ্ছে প্রোটিন। আর হাইড্রেশন, হাইড্রোজেন বাফার এবং হচ্ছে বাইকার্বনেট ইন প্লাজমা। আর ব্লাড সেলের সাথে ইন রেড ব্লাড সেলের মধ্যে ডিজলভ থাকে, অথবা হচ্ছে ফর্মেশন অফ কার্বামিনো হিমোগ্লোবিন। তারপরে হচ্ছে গিয়ে এতটুকু আমরা মনে রাখবো।